এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। ও বলল, দিদি আমার অর্জুন চাই। আমি বললাম, তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। কারণ কমনওয়েলথ গেমসে আমি যাইনি। কমনওয়েলথ গেমসে সারা ভারতবর্ষে কমনওয়েলথ গেমসে সারা ভারতবর্ষে কোনোদিনও কোনো মেডেল আসেনি। হ্যাঁ, কোনোদিন কোনো মেডেল কমনওয়েলথ গেমসে সাঁতারে আসেনি। যে বাঙালি মেয়ে একজন বসে আছে রাষ্ট্রপতি 4টে পুরস্কার নিয়ে, আমি একটা জমি পর্যন্ত পাইনি। ভাবা যায়? আপনি সারা ভারতবর্ষে দেখুন তো, তারা মানে এক একটা ভালো ভালো খেলোয়াড় তারা কত জমি পাচ্ছে, তাদের নিজের স্বপ্ন পূরণ করছে। আমি কেন পারলাম না? আমি তো খালি অ্যাচিভমেন্ট করে গেছি। চোখে জল এসে গেছে। আমরা স্পোর্টসম্যান, এটা আবেগ, কিছু করার নেই। আমার কিছু করার নেই। কোনো অ্যাওয়ার্ড যদি কাউকে পাই দিতে হয়, আমার মনে হয় এটা এনকোয়ারি হওয়া উচিত। কারণ এটা উনি যদি বলেন যে আমি পাইয়ে দিয়েছি, এটা খুব অন্যায় ব্যাপার। কোনো অযোগ্য ব্যক্তিকে যদি দেন, তাহলে তার পুরস্কার কেড়ে নেওয়া উচিত। যোগ্য ব্যক্তিকে পুরস্কার দেওয়াটাই হচ্ছে একটা ন্যাশনাল ধর্ম। যে যার সাথে আমি 11 বছর বয়স থেকে আছি, সেই আমার লাইফ পার্টনার, আমি লাইফ পার্টনার বলবো। কারণ ওই শব্দগুলো না এই বয়সে এসে বড্ড কানে লাগে, কানে লাগে শুনতে। কারণ বলার কি দরকার আছে? এটা আমার প্রাইভেট নিজস্ব ব্যাপার। আমি সাঁতারে জলের সাথে প্রেম করে গেছি 8 বছর, বলতে পারো এই ভাষাটা। হ্যাঁ, তো বিশ্বকাপ একটা চলছে, সেখানে হঠাৎ করে উনি প্রেম নিয়ে বা আমার এই অর্জুন অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়া, এই জিনিসটা ব্যাপারটা হঠাৎ কেন আসলো আমার, আমি আমি সত্যি অবাক হয়ে গেছি। যে সেখানে আমি কোথা থেকে আসলাম আমার মাথায় ঢুকছে না। মানে আমি কোথা থেকে আসলাম, মানে আমার তো উনার ক্রিকেট নিয়ে আমার জল নিয়ে এটা আহ, আসলো কেন আমি সেটা জানি না। যে আমার সাথে মুখ্যমন্ত্রীর যোগাযোগ বা দেখা সাক্ষাৎ বিগত কয়েক বছর ধরে, অনেক দিন ধরে আমি তা উনাকে দেখিনি, সাক্ষাৎ কোনোদিন হয়নি এখন। অনেক দ্যাট উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো আমি দেখিনি। এবং অর্জুন হচ্ছে যে এইটা দিতে কেউ ওরকম ভাবে পারে না, এটা কমিটি আছে, সেই কমিটিতে সিলেকশন হয়, এরকম অনেক রকম প্রসেস করে তারপরে ফাইনাল কমিটির কাছে যায়। আমি এই যে 7টা সমুদ্র বিভিন্ন দেশে গেছি, লোকের কাছে টাকা পয়সা চাইতে হতো যে ভাই একটা স্পন্সর করো, স্পন্সর করো, স্পন্সর। তখন কেন কেউ এগিয়ে আসলে না? তোমরা দাওনি কেন? দাওনি কেন? ক্ষমতা ছিল, স্পোর্টস মিনিস্টার ছিলেন। দাওনি কেন? কত স্ট্রাগল আমাকে করতে হয়েছে, এইগুলো কেউ জানে? তিনি তো কাছে ডাকতেও পারতেন, যে বলতে পারতেন যে বুলা তোমাকে জমিয়ে দিচ্ছি, তুমি একটা একাডেমি করো, সুইমিং একাডেমি করো, তুমি যোগ্য ব্যক্তি, তুমি, আমি তোমাকে অর্জুন দিয়েছি, আমি তোমাকে অর্জুন দিয়েছি, তুমি একটা যোগ্য ব্যক্তি। বুলা চৌধুরী এই নামটা বাঙালির কাছে গর্ব। কারণ কেন বাঙালি এটাই গর্ববোধ করে? কারণ বুলা চৌধুরী যে রেকর্ড গুলো করেছেন সেটা আর কেউ এখনো পর্যন্ত করেছে বলে আমার মনে হয় না। দুবার ইংলিশ চ্যানেল পার করা থেকে শুরু করে যে 10টা সোনা জিতা, সোনার মেয়েই বলা চলে বুলা চৌধুরীকে। সেই বুলা চৌধুরীকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা এখন শুনলাম আমরা, তার অর্জুন পুরস্কার নিয়ে, অর্জুন পুরস্কার একটা সম্মানের পুরস্কার, সেই পুরস্কার নিয়ে যে কথা শুনলাম আমরা মুখ্যমন্ত্রীর মুখে। আমার সঙ্গে রয়েছেন বুলা চৌধুরী, কথা বলবো দিদির সাথে। দিদি, আপনাকে নিয়ে বলার মতো আমাদের কাছে বা গর্ব করার মতো সেই আমরা যে বাঙালি বুলা চৌধুরী নামে এক, তাদেরকে আর পরিচয় দেওয়ার দরকার পড়ে না। মানে যে কথাটা আমরা শুনলাম ওই দিন আপনি উপস্থিত ছিলেন। না, আমি উপস্থিত ওখানে ছিলাম না, আমি তো আমার বাড়িতেই ছিলাম। তবে ওনার আমি অনুষ্ঠান দেখলাম। আমাদের গর্বের রিচা যে বিশ্বকাপ জিতে এসেছে, এটা আমাদের বাঙালির একটা উপরি পাওনা। যে মেয়েদের বিশ্বকাপ প্রথমবার, এটা ভাবা যায় না। তো সেখানে তার পুরস্কার পাচ্ছে, এটা অবশ্যই আমিও টিভির দিকে তাকিয়ে দেখছিলাম, ভালো লাগছিল খুবই। কারণ এরকম হওয়া উচিত। একটা মেয়ের এগিয়ে এসেছে এবং তাকে সম্বর্ধনা দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এটা না হলে কি হয়, মানুষ ইন্সপিরেশন পায় না, আমরা উৎসাহ পাই সামনে কাউকে দেখে। আমরা হতে চাই যে এর মতন হব, ওর মতন হব। তো ক্রিকেটটা আমাদের প্রিয় ঝুলন, সেও চেষ্টা করেছিল। তো এবারে রিচা করে, মানে ও টিম করে দেখালো, এটা আমাদের বিশাল পাওনা। তো সেইখানে মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হয় আলোচনা হবে তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার খেলা নিয়ে, এবং ভারতীয় সমস্ত ক্রিকেট মহলকে নিয়ে আলোচনা হবে। সেখানে আমি জানি না যে এইরকম একটা আলোচনা হওয়া উচিত কিনা। যিনি, মানে মুখ্যমন্ত্রী যে বক্তব্য ওনার রাখলেন ওইখানে, ওই সময় বক্তব্য বলার সময়,
যে সেখানে আমি কোথা থেকে আসলাম আমার মাথায় ঢুকছে না, মানে আমি কোথা থেকে আসলাম, মানে আমার তো উনার ক্রিকেট নিয়ে আমার জল নিয়ে এটা আহ, আসলো কেন আমি সেটা জানি না। মানে কোথায় সাঁতার আর কোথায় ক্রিকেটার। তো বিশ্বকাপ একটা চলছে, সেখানে হঠাৎ করে উনি প্রেম নিয়ে বা আমার এই যে অর্জুন অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়া, এই জিনিসটা ব্যাপারটা হঠাৎ কেন আসলো আমার, আমি আমি সত্যি অবাক হয়ে গেছি। তবে এটাও একটা ভালো লাগলো যে আমার সাথে মুখ্যমন্ত্রীর যোগাযোগ বা দেখা সাক্ষাৎ বিগত কয়েক বছর ধরে, অনেক দিন ধরে আমি তা উনাকে দেখিনি, সাক্ষাৎ কোনোদিন হয়নি এখন, অনেক, অ্যাটলিস্ট উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো আমি দেখিনি, মানে অনেক বছর, কত বছর আমি আমার হিসাব করতে পারবো না, যেমন দেখা হয়নি। তো সেইখানে হঠাৎ যে উনি আমার আমার নামটা মনে রাখলেন, এটা একটা বড় ব্যাপার। এটা আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা জানতে চাইছি, মানে এই যে অর্জুন পুরস্কার, মানে আমি বলছি ইংলিশ চ্যানেল পার করেছেন তার জন্য আপনাকে কোনো চ্যানেল করতে হয়নি, কিন্তু অর্জুন পুরস্কারের জন্য আপনি চ্যানেল করেছিলেন। আচ্ছা, দেখো, অর্জুন পুরস্কার হচ্ছে অলিম্পিকে যে গেমগুলো হয় তার উপর ভিত্তি করে অর্জুন পুরস্কার দেওয়া হয়। এবং অর্জুন হচ্ছে যে এটা দিতে কেউ ওরকম ভাবে পারে না, এটা কমিটি আছে, সেই কমিটিতে সিলেকশন হয়, এরকম অনেক রকম প্রসেস করে তারপরে ফাইনাল কমিটির কাছে যায়। আমিও বিগত বছরে আমিও এরকম অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, যে ন্যাশনাল অ্যাওয়ার্ড গুলো আছে সেই কমিটিতে আমিও মেম্বার একবার ছিলাম, অনেকবার, দিয়ে আমিও সিলেকশন করেছি এবং প্রসেসিং আমি জানি। তো আহ, আমি যখন পেয়েছি 90 সালে, তখন আমি অনেক ছোট। তার আগে আমি ইংলিশ চ্যানেল একবার ক্রস করেছি, মানে আমার তো দুবার ইংলিশ চ্যানেল, একবার আমি 89-এ করেছি, একবার 99-এ করেছি। তো আহ, আমি ছিলাম ভারতবর্ষের দ্রুততম সাঁতারু। আমি 9 বছর বয়সে আমার মেডেল পাওয়া শুরু, মেডেল পাওয়া 6টা গোল্ড দিয়ে আমি আমার ধরুন জীবন স্টার্ট করি ন্যাশনাল। সেই থেকে বিভিন্ন ন্যাশনাল, বিগত ধরো 10 বছর জুনিয়র ন্যাশনাল আমি চ্যাম্পিয়ন, আমার রেকর্ড কেউ ভাঙতে পারতো না সময়। সিনিয়র ন্যাশনাল আমার রেকর্ড কেউ ভাঙতে পারতো না। ইন্টারন্যাশনাল 12 বছর বয়সে আমার ইন্টারন্যাশনাল সাব এশিয়ান গেমস দিল্লিতে। তো সব থেকে কম বয়সী ছিলাম আমি, সব থেকে ছোট্ট মেয়ে ছিলাম পুরো এশিয়ার টিমের, শুধু সাঁতার নয়, পুরো ভারতবর্ষ এশিয়া টিমের আমি ছিলাম সব থেকে ছোট মেয়ে মেয়ে আমার ইন্টারন্যাশনাল মেডেল তোমরা কতটা জানি জানি না, সাব গেমসেই আমি বলি, দুটো সাব গেমস আমার 10টা গোল্ড মেডেল, একটা হচ্ছে 84 আর একটা হচ্ছে 91। আর তারপরে এশিয়ান এজ গ্রুপ আছে, এশিয়ান প্যান প্যাসিফিক আছে, ওখানে অনেকগুলো মেডেল পেয়েছি, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এরকম নিয়ে অনেকগুলো আছে, সেগুলো এখন হিসাব করতে গেলে অনেক সময় লাগবে তোমাদের বলতে। এই যে অর্জুন পুরস্কার, আর আপনি মুখ্যমন্ত্রীকে বলবেনই বা কেন, তখন মুখ্যমন্ত্রী কি পজিশনে ছিল? না, না, আমি বলছি, এবারে উনি যখন আসেন স্পোর্টস মিনিস্টার হয়ে সেন্ট্রালে, তখন আমার খুব ভালো লেগেছিল যে একজন বাঙালি মহিলা উনি মুখ্যমন্ত্রী হয়েছে। স্বাভাবিকই ভাবে আমরা বাঙালি, আমরা কেউ বাঙালি হলে আমরা ছুটে যায়। তার আগের কাহিনী বলি, 91-এ উনি যখন মুখ্যমন্ত্রী হন, তার আগে আমাদের এই সাব গেমস শ্রীলঙ্কা যাওয়ার জন্য আমাদের ন্যাশনাল হয়, ন্যাশনালে একটা মানে সাব গেমসে যাওয়ার জন্য ট্রায়াল এবং ন্যাশনাল গেমস হয়। আমার সাথে ফেডারেশনের অনেক লড়াই হচ্ছিল, অনেক মানে লড়াই চলছিল, ওরা আমাকে চাইছিলেন যে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, কিভাবে বুলাকে বাদ দেওয়া যায়, কিন্তু আমাকে বাদ দিতে পারে না আমার যোগ্যতার জন্য, কারণ আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমি জিতছি, আমার রেকর্ড, আমাকে বাদ দেওয়া খুব কঠিন ছিল। তো কিন্তু ওরা প্ল্যান করেছিল যে আমাকে কিভাবে বাদ দিতেই হবে আর কি। আমার প্রথম ইভেন্ট যেটা 100 মিটার ব্যাকস্ট্রোক আমি নামি, আমাকে ওটাকে ডিসকোয়ালিফাই করে আমাকে জবরদস্তি, এবং ডিসপ্লে করার পর আমি খুব ভেঙে পড়ি, আমি মানে ভীষণ কান্নাকাটি করি, আমি ফ্রেন্ড হয়ে যাই, আমাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু সেইখান থেকে মানে আমার সারা রাত আমার মাথার মধ্যে, আমি এত রেগে গেছিলাম যে আমার সারাটা আমার মাথার মধ্যে বরফ দিতে দিতে হয়েছিল। তা আমি সেইখান থেকে আবার সুস্থ, সুস্থ নয় আমার কেননা আমার তারপর দিন ইভেন্ট ছিল, সেই অবস্থায় আমি নেমে আমি 6টা ইভেন্ট, মানে আমি আমি আবার আমার নিজের ইভেন্ট আমি জাতীয় রেকর্ড করি, আমি আবার 6টা ইভেন্টের চান্স মানে নিই সাব গেমসে যাওয়ার জন্য ওইখান থেকে। এবার আমি মুখ্যমন্ত্রীর কাছে আসি, আমি এবং আমার এখনের, মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি তো 2011-ই। হ্যাঁ। উনি সেন্ট্রাল মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার ছিলেন, উনি সেন্ট্রাল মিনিস্টার স্পোর্টস মিনিস্টার ছিলেন, যেহেতু স্পোর্টস মিনিস্টার তা আমরা তো স্পোর্টস মিনিস্টার কাছেই যাবো, তাই না? বলছে কি যে আমি অনেকগুলো কমপ্লেন নিয়ে গেছিলাম। একটা হচ্ছে যে আমাকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে ফেডারেশন এবং আমাকে কিভাবে বাদ দিয়েছে, আমাকে আমার
আমি সাব গেমসে শ্রীলঙ্কায় যেতে গেলে আমি 7টা ইভেন্ট নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাকে ডিসক্লারিফাই করে দেয়, সুতরাং আমি 6টা ইভেন্ট পাই। আমি তাকে কমপ্লেন করি যে আমার উপর খুব অন্যায় করা হচ্ছে একজন বাঙালি হিসাবে, আপনারা দেখা উচিত। আরেকটি হলো যে আমাদের যে ম্যানেজার হয়ে গেছিলেন রামানুজ মুখার্জি বলে, তিনি সাব গেমসেরও ম্যানেজার হয়ে যাচ্ছিলেন, কিন্তু আমাদের সুইমিং ক্যাম্পে যে ক্যাম্প চলছিল দিল্লিতে, আমরা দিল্লিতেই ছিলাম আর মন্ত্রী ওখানে দিল্লিতেই ছিলেন, কিন্তু আমাদের যে ম্যানেজার হয়েছিল সে মানে আসতো না, একদিনও আসেনি। তো আমি তাকে সেটারও কমপ্লেন জানাই যে সে একদিনও আসছে না, সে কি করে আমার টিমের সাথে ম্যানেজার হিসেবে যাবে। আরেকটা সব থেকে খুব বাজে ব্যাপার, যেটা আমি প্রথম কমপ্লেন ওটাই আমার করার ছিল, সেটা হচ্ছে আমাদের একটা বাঙালি মেয়ে আম, নয়না নন্দী, সেই মেয়েটি চান্স পায় সাব গেমসে আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু তাকে বাদ দেওয়া হয়। তাকে বাদ দেওয়া হয় এই জন্য যে গুজরাটের যে সেক্রেটারি ছিলেন, সেই গুজরাটের মেয়েকে, অযোগ্য মেয়েকে তাকে নেয় এবং আমাদের যোগ্য মেয়েটা নয়না নন্দীকে বাদ দেয়। এবং আমি তাকে সেটা কমপ্লেন জানাতে যাই যে এরকম খুব অন্যায় হচ্ছে, আপনি এটা দেখুন। কিন্তু যথারীতি কোনো কিছু ব্যবস্থা হয়নি, নয়না নন্দী বাদ গেছিলেন, রামানুজ মুখার্জি ম্যানেজার হিসেবে গেছিলেন। মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেও কিছু আপনার এইগুলো শুরু কিছু হয়নি, যথারীতি তাই হয়েছে। এবং আহ, ওই মেয়েটিকে, নয়নাকে, সে ছোট, এবং পুরো টিম আমরা চলে যাই, তাকে ওই নেহেরু স্টেডিয়ামে, অত বড় স্টেডিয়ামে একা রেখে, সে আননোন পার্সন ছিল একদম, যে বাইরে বেরিয়ে আবার যে কলকাতায় ফিরে আসবে সেই মানসিকতা ছিল না। কিন্তু আমাদের টিম তো যাওয়ার আছে, আমরা পুরো টিম তাকে ছেড়ে যায়। আজও আমার ওটার জন্য খুব দুঃখ দেয়, আমি খুব গ্লানিত যে আমি একটা ওই রকম একটা মেয়েকে আমাদের ছেড়ে আমাদের টিম চলে গেল, খুব অন্যায় হয়েছে, খুবই তার উপর অন্যায় হয়েছে। অবশ্যই, কারণ তাকে কমপ্লেন জানিও, আমার তখন ক্রীড়ামন্ত্রীকে জানিও, আমার কোনো, আমি বাঙালি একজন ক্রীড়ামন্ত্রীর কাছে গেছিলাম, বলতে লাভ হয়নি। এবং আজও সেটা আমার কাছে খুব বেদনাদায়ক, আমি সেটা এখনো ভুলতে পারি না যে এরকম একজনকে ফেলে আমাদের চলে তো, যে যোগ্য টিমে ঢুকেছিল তাকে জোর করে বাদ দেওয়া হয়। এই দেখো, এই জন্য অনেক খেলাধুলোর মানুষ না এইভাবে খেলাধুলা ছেড়ে দেয়, শেষ হয়ে যায়। সবাই কিন্তু এক নয়, আমি কিন্তু উল্টো। হ্যাঁ, দি তখন কি আপনার সাথে এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো স্পোর্টস মিনিস্টার ছিল, মানে তখন কি আপনাকে বলেছিল তুমি মন দিয়ে খেলো, প্রেমটা আমি করো এটা না? বলছি দেখো, আমি প্রেমের কথা বলতে পারবো না, এটা পরে বলছি। এখন ব্যক্তিগত বিষয়েও মানে কি, এটা এভরিবডি ইজ নোজ। কারণ যার সাথে আমি 11 বছর বয়স থেকে আছি, তাকেই আমার লাইফ পার্টনার, আমি লাইফ পার্টনার বলবো। কারণ ওই শব্দগুলো না এই বয়সে এসে বড্ড কানে লাগে, কানে লাগে, শুনতে পারি না। আপনাকে বলতে খুব অকওয়ার্ড ফিল করছি আমি প্রথমত, করছি, কারণ সে আমার, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু খোলা মঞ্চে সবার উদ্দেশ্যে বলে দিয়েছেন, তাই আমাকে ব্যবহার করতে। ওনার খোলা মন, আমি পুরোনো দিনের হয়তো আমার সাংস্কৃতিক নিয়ে আমরা সেইভাবে চলছি, আমার বাংলা সংস্কৃতি আমরা সেইভাবে চলি। এখন ওই ভাষাগুলো আমার এখন মানে ভাষাগুলো বলতে একটু মুখে বাঁধে। এখন আমার ছেলে আছে, আমার নাতনি এখন 8 মাসের, এক্স্যাক্টলি 8 মান্থ, হ্যাঁ, শুনছে দিদার প্রেমের গান। সে 8 মান্থ। তো আমার লাইফ পার্টনার সে মানে 11 বছর বয়স থেকে সে এখনো আমার, এখনো চলছি, আমাদের সেই জীবনটা এখনো সুখী চলছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, এই যে তুমি বলছো যে আহ, কোনো অ্যাওয়ার্ড যদি কাউকে পাই দিতে হয়, আমার মনে হয় এটা এনকোয়ারি হওয়া উচিত। কারণ এটা উনি যদি বলেন যে আমি পাইয়ে দিয়েছি, এটা খুব অন্যায় ব্যাপার। কোনো অযোগ্য ব্যক্তিকে যদি দেন, তাহলে তার পুরস্কার কেড়ে নেওয়া উচিত। যোগ্য ব্যক্তিকে পুরস্কার দেওয়াটাই হচ্ছে একটা ন্যাশনাল ধর্ম। এই অ্যাওয়ার্ড গুলো করা হয়েছে যে যারা ভারতবর্ষের হয়ে, বিশেষ করে অর্জুন অ্যাওয়ার্ড যেটা নিয়ে কথা হচ্ছে, যে অর্জুন অ্যাওয়ার্ডটা হচ্ছে যে ভারতবর্ষের শ্রেষ্ঠ খেলোয়াড়রা, যারা খেলাধুলার জগতে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, এটা যারা অ্যাচিভমেন্ট করবে তাদেরকে দেবে। যদি অ্যাচিভমেন্ট না করা হয় তা দেওয়া উচিত নয়। আপনি কি চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে অর্জুন অ্যাওয়ার্ড? আমি 90-তে পেয়েছি এবং অ্যাওয়ার্ডটা দিয়েছে 92-তে। তো এখন দেখুন, এই চাওয়াটা বলাটা, এটা একটা একটা ভিক্ষার জায়গায় যায়, তাই না? আমি তোমার থেকে কিছু চাইছি, যে আমি তোমাকে বলছি চাও, মানে আমার যোগ্যতা আমার, নেই, আমি চাইছি। হ্যাঁ, তাহলে আমি বলবো, যদি ওনার মনে হয় যে একজন অযোগ্য ব্যক্তিকে দিয়েছেন, এটা ক্লারিফাই করা উচিত যে একজন অযোগ্য ব্যক্তিকে তাহলে অর্জুন পাইয়ে দিল। তাহলে 90 সালের নিউজ পেপার গুলোকে একবার দেখতে হবে। নিউজ পেপার গুলো, তখনকার দিনে তো আমাদের জার্নালিস্ট, শুধু বাংলার নয় ভারতবর্ষের জার্নালিস্টরা, তারা কি বলেছিল যে বুলা চৌধুরীকে কেন এখনো অর্জুন দেওয়া হচ্ছে না, এটা নিয়ে বিরাট লড়াই চলছিল যে বুলা চৌধুরী কেন এখনো অর্জুন পাচ্ছে না, কি কারণে। ফেডারেশনের সাথে লড়াই চলছিল, ফেডারেশন আমাকে
অর্জুন রেকমেন্ড করছিলেন না। হুম। তো তাহলে আহ, কি মনে হয় যে একটা অযোগ্য ব্যক্তিকে অর্জুন দেওয়া হলো? যদি এরকম দেওয়া হয়, পরে এসে মুখ্যমন্ত্রী রিয়েলাইজ করছে কি দেখুন এটা ওনার বিষয়। আমি তো উনি কি বলতে চেয়েছেন কি বলেছেন আমি তো বলতে পারবো না। কিন্তু আমার কাছে এটা একটা খারাপ লাগার বিষয় যে তারপরেও যে 3টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে, শুধু ভারতবর্ষে, মানে আমি গর্ব করে বলতে পারি পুরো ভারতবর্ষে খেলাধুলার দুনিয়ায় এখনো পর্যন্ত অর্জুন এবং তেনজিং নরগে মানে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কেউ পাইনি। আমি ভারতবর্ষে একমাত্র খেলোয়াড় যে ভারতবর্ষের দ্রুততম সাঁতারু, যে ভারতবর্ষে দীর্ঘতম সাঁতারু কেটেছে। এইটা কিন্তু কোনো স্পোর্টসম্যানের পক্ষে সম্ভবই নয়। ভেরি ডিফিকাল্ট জব। আমি ইতিহাস সৃষ্টি করেছি। আমার কাজ ছিল অ্যাওয়ার্ড পাওয়া নয়, আমার কাজ ছিল অ্যাচিভমেন্ট করা। আমার লক্ষ্য ছিল অ্যাওয়ার্ডের জন্য নয়, আমার লক্ষ্য ছিল অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। আমার ইচ্ছা ছিল যে আমি এমন কিছু কাজ করব যাতে দেশের সম্মান বাড়বে। দেশের জন্য আমরা লড়াই করতে গেছি। আমার তখন ইন্ডিভিজুয়াল লড়াই ছিল না, না ব্যক্তিগত থাকে না। আমরা যখন যেই পর্যায়ে যাই, যখন আমরা ন্যাশনাল অ্যান্থম শুনি, যখন আমরা বিদেশে লড়তে যাই, আমাদের মাথায় থাকে যে আমার জিততে হবে, গোল পেতে হবে, জিততে হবে। লড়াই সেইখানে করতাম অ্যাচিভমেন্ট করা। অ্যাচিভমেন্ট আমাকে অ্যাওয়ার্ড এনে দেবে, নট অ্যাওয়ার্ড আমাকে অ্যাচিভমেন্ট করাবে না। অ্যাচিভমেন্ট আমি করব, আমাকে অ্যাচিভমেন্টে আমাকে অ্যাওয়ার্ড এনে দেবে। অ্যাওয়ার্ড আমার, মানে কি বলবো, ভাষাটা বললে আমার খারাপ লাগবে, আহ, আমার সামনে আসবে এবং এসব যে তেনজিং নরগে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড, আমি অ্যাওয়ার্ডটা জানতামই না। আমার বাড়িতে একদিন দেখলাম একটা চিঠি আছে, সেখানে দেখলাম স্পোর্টস মিনিস্টার সুনীল দত্ত তিনি আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন, তেনজিং নরগে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটা কত বড় ব্যাপার, এটা কত গর্বের বিষয়। তো সুতরাং আমার আমার মনে হয় যে অ্যাওয়ার্ডের জন্য যত খেলোয়াড় আছে, আমি কেন, যত খেলোয়াড় আছে তারা অ্যাচিভমেন্টের জন্য লড়াই করে। অ্যাচিভমেন্টই তাকে সেই দিকে নিয়ে যায়, অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ডের দিকে। অ্যাওয়ার্ড তো দেশ সম্মান দেয়, ইন্ডিভিজুয়াল তো আমরা লড়বো, লড়ে জায়গাটায় যাবো। বলছি এই যে যতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড হয় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পকলা থেকে শুরু করে সিনেমা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের অ্যাক্টিং দিয়ে তাদের কাজ দিয়ে তারা জয় করে নেয়। মানে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চাই এরকম বলে দিলে তো আর ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘরে এসে যায় না। তুমিও একটা চাইতে পারো, তুমিও বলো তোমার বাড়িতেও যদি চলে আসে, এরকম বলা যায়, যদি এরকম পাওয়া যায় আর কি, তাহলে এটা ভারতবর্ষে একটা লজ্জার ব্যাপার হবে যে এরকম অ্যাওয়ার্ড বললেই কেউ দিয়ে দেবে, তার অ্যাচিভমেন্ট থাকবে না। হ্যাঁ, কেউ রেকমেন্ড করতে পারে, রেকমেন্ড করতেই হয়, রেকমেন্ড করতে হবে, এই দেওয়া উচিত, এর পাওয়া উচিত, এইটাই হচ্ছে অ্যাওয়ার্ডের সীমা। যে আজকে দেখো তোমাদের মাধ্যমে বলতে, মানে বলতেও চাই যে আমার কোচ পশুপতি কুন্ডু, সে তুমি বলো যে একটা মেয়েকে যে তৈরি করেছে, যে 4টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে, সে কেন আজ পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পেলো না? আমার প্রশ্ন, তাকে কেন কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো না এখনো পর্যন্ত? আমাদের রাজ্য সরকার তো অনেক অ্যাওয়ার্ড আছে, আমি তো রাজ্য সরকার কোনো অ্যাওয়ার্ডই পাইনি। আমি বিভূষণ পেয়েছেন আপনি? না, আমি পাইনি। আমি তাহলে চাইলাম না কেন? চাইতে পারতাম তো। বিভূষণ পেয়েছেন? আমাকে বঙ্গ বিভূষণ দিন, আমাকে ওটার দিন সেটার দিন, আমি তো কোনোদিন চাইনি, আমি তো নিইনি, আমি নিয়েছি কি? আমি তো নিইনি। স্পোর্টস এর কোনো ভালো জায়গায় কি এখন পশ্চিমবঙ্গে? নো ওয়্যার, আমি কোনো জায়গায় নেই, কোনো জায়গায় আমি নেই। যে বাঙালি মেয়ে একজন বসে আছে রাষ্ট্রপতি 4টে পুরস্কার নিয়ে, আমি একটা জমি পর্যন্ত পাইনি, ভাবা যায়? আমি সারা ভারতবর্ষে দেখুন তো, তারা মানে এক একটা ভালো ভালো খেলোয়াড় তারা কত জমি পাচ্ছে, তাদের নিজের স্বপ্ন পূরণ করছে, আমি কেন পারলাম না? আমি তো খালি অ্যাচিভমেন্ট করে গেছি। চোখে জল এসে গেছে। আমরা স্পোর্টসম্যান, এটা আবেগ, কিছু করার নেই, আমার কিছু করার নেই। তো আপনাদের মধ্যে বলতে চাই, এটা চাইছি আমি আপনাদের সামনে, দিন জমি আমাকে দিন না। আমরা তো খেলাধুলা করে একটা পয়সা পাইনি, কেন পাইনি? কেউ তো দেননি একটা পয়সা। তাহলে আপনাদের বলার যোগ্য এটাও নেই। আমরা খেলাধুলা চেয়ারম্যান বা বড় জায়গায় যে বুলা চৌধুরী রয়েছে সেই সব তো নয়। 2011 করি না 10 বছর ধরে, আমি তো চাকরি চাইনি। 10 বছর উপর হয়ে গেল আমি জবলেস। তো খোঁজ নিয়েছে? আমি বলেছি ভিক্ষা চাওয়ার আমাদের আদত নেই। আমার বাবা বলেছেন যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করে চলবে, খেতে পারবে না তো মানুষের কাছে ভিক্ষা চাইবে না। হুম। একদম। আমি বলছি আর একটা বিষয় যেটা মানে অর্জুন পুরস্কার বিষয়টা আপনি ক্লিয়ার করে দিলেন যে
চাইলেই পাওয়া যায় না। আরেকটা বিষয় দিদি, যেটা মানে এই যে 6 মাস তুমি প্রেম করবে না, মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো কথা আপনাকে বলেছিল? দেখো এইটা মঞ্চে আমি আমি এখন কি কত কত বছর হয়ে গেছে ভাবো তো, আজ কিছু না হলেও 25 35 বছর উপর। আমি এখন কে কি বলেছে আমি ভেবে রাখবো? আমাকে বললে পারলে, আমার বলার কি দরকার আছে? এটা আমার প্রাইভেট নিজস্ব ব্যাপার। আমি সাঁতারে জলের সাথে প্রেম করে গেছি 2.5 বছর, বলতে পারো এই ভাষাটা। হ্যাঁ, 2 বছর বয়সে সাঁতার শিখেছি, তিল আমার ছেলে জন্মার পর আমি পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব কাটতে করেছি, 7টা সমুদ্র, 5টা মহাদেশ, যার জন্য আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে ভারত সরকার, যে ফার্স্ট লেডিস, আমি একমাত্র মহিলা ভারতবর্ষে যে 5টা মহাদেশ সাঁতার কেটেছি, গর্ব করে বলতে পারি। হ্যাঁ, তো সুতরাং আহ প্রেম শব্দটা বলতে পারো আমি সাঁতারের সাথে করেছি ফার্স্ট। এবং আমার যে লাইফ পার্টনার, তার সাথে 11 বছর বয়স থেকে আমি আছি। এটা আমার তো প্রেম করার কি আছে? 11 বছর বয়স থেকে আছি, 11 বছর থেকে আমি ইন্ডিয়ান ক্যাম্পে, সেও ইন্ডিয়ান ক্যাম্পে। আজকে তাকে কেন অর্জুন অ্যাওয়ার্ড দেয়নি, যে 8 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন, ভারতবর্ষের জন্য কত গোল্ড মেডেল কত মেডেল নিয়ে এসেছে, তাকে কেন অর্জুন দেয়নি? এটা আমার প্রশ্ন রইলো, যে সে কেন অর্জুন পায়নি, তাকে কেন দেয়নি? মানে আমি বলছি সে চাইতে পারেনি, এই যে তাকে এই কেন দেয়নি? একদম আমি বলছি আমাদের রাজ্যে এই যে যোগ্য অযোগ্য একটা কথা খুব শোনা যাচ্ছে না। আপনিও তো অর্জুন পুরস্কার নিয়ে আজকে প্রশ্ন তুলে দিলেন যে ইনকোয়ারি হওয়া উচিত, আমি যদি যোগ্য না হই। একদম একদম 100% করুন, সবার বের করতে হবে। আর কে চেয়েছে কে চাইনি, এগুলো তো ঠিক নয় না। এগুলো আপনি একটা প্লেয়ার, যে ধরুন আমরা খেলে কোটি কোটি টাকা পাই না, আমরা খেলে কোটি কোটি কেন, একটা টাকাও আমি কোনোদিনও পাইনি, একটা টাকাও আমি কোনোদিন সাঁতার কেটে এত বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন ভারতবর্ষে, যখন আমি জলে নামি না, ভারতবর্ষের সারা দুনিয়া আজও বুলা চৌধুরীকে ভয় পায়, বলে যে ব্ল্যাক হর্স, সে জলে নামলে কি করে দেবে কেউ ভাবতে পারে না। এটা ইন্ডিভিজুয়াল গেম। ওই যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনি সিনেমা একটা হয়েছিল, ওটা কি আপনার সাথে রিলেট করে? আমার জীবন নিয়ে রিলেটেড করে। ওর মতি নন্দী ওটা লিখেছিলেন, একজন বিদেশি সাঁতারুকে নিয়ে, আমাদের দেশি মশলা মেখে উনি কোনি তৈরি করেছিলেন। হুম, তো আমাদের জীবনে, আমাদের দেখো, আমরা সোনার চামচ নিয়ে তো জন্মাইনি, জীবনে প্রত্যেকটা মুহূর্তে অনেক স্ট্রাগেল গেছে। তখন তো তোমাদের মতো লোক তো আসনি, একটা কিছু উপকার করনি। এই যে 7টা সমুদ্র বিভিন্ন দেশে গেছি, লোকের কাছে টাকা পয়সা চাইতে হতো, যে ভাই একটা স্পন্সর করো, স্পন্সর করো, স্পন্সর। তখন কেন কেউ এগিয়ে আসলে না? তোমরা দাওনি কেন? দাওনি কেন? ক্ষমতা ছিল, স্পোর্টস মিনিস্টার ছিলেন। দাওনি কেন? কত স্ট্রাগল আমাকে করতে হয়েছে, এইগুলো কেউ জানে? কিভাবে কিভাবে আমি চ্যানেলগুলোতে গেছি, কেউ জানে? তো আমার কথা হচ্ছে, খাওয়া দাওয়া একটা ট্রেনিং, মানে এরা বিশাল। যে মানুষ না তেলের মাথায় তেল দেয় বড্ড। যারা খেলাধুলা করে কোটি কোটি টাকা রোজগার করে, তাদেরকে সবাই তেল দেয়। হুম, আমাদের মতন ভিখারির মতন সুইমিং খেলা কেউ তেল দিতে আসে না। একটা জমি চাইতে চাইতে, এটা চেয়ে গেছি, এই জমি চাওয়াটা তুমি বলতে পারো, এই জমিটা চাইতে চাইতে আজ কত বছর হয়ে গেল, কেউ কেন কেন জমি দিচ্ছে না? বামফ্রন্ট সরকার কাছে চাইতে চাইতে অশোক ভট্টাচার্যের নামই হয়ে গেছিল বেচারার একাডেমি ভট্টাচার্য। হ্যাঁ, যে আমি গেলেই খালি বলতাম আমাকে একটা সুইমিং এ একটা জমি দাও না, আমি সুইমিং একাডেমি করবো। তো আজ পর্যন্ত আপনার বাংলায় কোনো সুইমিং একাডেমি হয়নি, বা সরকারও উদ্যোগ নেয়নি, বা কেউ উদ্যোগ না নেয়নি? না না না, একদম না, একদম না। আমি একাডেমির জন্য বলতে 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 মানে আমি শেষ বয়সে এসে পৌঁছচ্ছি। হ্যাঁ, আমার যে এনার্জি সব চলে যাচ্ছে, যে একটা ইন্থুস ছিল এত বছর, কত বছর ধরে আমি চাইছি যে আমার নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে যেতে হবে, কিছু করতে হবে, তাদেরকে যে কিছু করে দিই কিছু। কিন্তু আজও কেন আপনারা জমি দিচ্ছেন না একটাকেও? এই সরকারও চেয়েছি, আগের সরকারও চেয়েছি, কেন দিচ্ছেন না? পুরস্কার যদি দিয়ে দিতে পারেন তাহলে একটা জমি জমিকে দিতে পারতেন তো, এটাও তো দেওয়ার দরকার। ওনার মিনিস্টারের কাছে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, অ্যাপ্লিকেশন ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তো মানে প্রসেসিং এ গেছি, প্রসেসিং এ। তো মানে আজও কেন আমার জন্য একটা একাডেমি করছেন না আপনারা? বলছি দিদি, রিচাকে দেখলাম এত পুরস্কার দেওয়া হলো, সোনার ব্যাট থেকে শোনাচ্ছেন, তারপর তাকে একটা পুলিশে চাকরি দেওয়া হলো। আমি বলছি বুলা চৌধুরী কে কোথায় আটকালো? কারণ কেন বুলা চৌধুরী কি আমাদের
এর এই পশ্চিমবঙ্গের মেয়ে, আপনি কি উত্তরবঙ্গটা দেখাতে চাইলেন? মানে এখানেও তো আবার সেই ভাগ হয়ে যাচ্ছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের একটা। দেখো, এগুলো তো আমি বলতে চাই না, এগুলো কন্ট্রোভার্সি আসবে, রাজনীতিক আসবে, রাজনীতিক। আমি রাজনীতির পরিসরে বলছি না দিদি, আমি আপনাদের খেলোয়াড় হিসেবে বলছি। রিচাকে যেভাবে পুরস্কার দেয়া হলো, তখনও তো আপনি ছোট মেয়ে ছিলেন। 2011-য় আপনি আপনাকে তো মুখ্যমন্ত্রীত্বে আসার পর উনি যদি একটা কোনো জায়গা দিতেন, বা আপনার এই একাডেমির জন্য বারবার, আপনি তো বাংলায় সোনার মেয়ে তৈরি করতেন আবার। এটাই আমার ইচ্ছে ছিল। দেখো, কেউ কিছু পাচ্ছে সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আরো পাওয়া উচিত, আরো পাক। কারণ যত পাবে তত আগামী দিনের মেয়েরা বিশেষ করে আরো খেলাধুলা এগিয়ে আসবে, ক্রিকেটের মতন পুরুষতান্ত্র খেলাতে এগিয়ে আসবে, আরো আসতে চাইবে। তো আমার কথা হচ্ছে যে যে যেটার উপর যোগ্য তাকে সেই যোগ্য সম্মানটা দিতেই হবে। কিন্তু কিন্তু দেখো, আহ, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই সাঁতারু। দুজনেই তো এখানে চাইলে দেখো একটা করা উচিত, একটা একাডেমি করা উচিত, যেখানে অনেক ছেলেমেয়েরা আসবে, আমার অভিজ্ঞতা তাকে শেয়ার করব, তারা দেশের জন্য, টার্গেট তো ওইটাই, দেশের জন্য পদক নিয়ে আসবে, আমাদের সম্মান বাড়াবে। তো সেইখানে মানে কোনো কোনো রায় নেই, কোনো কিছুই ব্যবস্থা কিছুই করেননি। বঙ্গভূষণ শত্রুঘ্ন সিনহা পেতে পারে, কিন্তু বুলা চৌধুরী এখনো পর্যন্ত পাওয়ার উপযুক্ত হয়। আমার দরকার নেই, আমার সত্যিই দরকার নেই। দেখো, আমি যা অ্যাওয়ার্ড পেয়েছি খেলাধুলা করে, যে যোগ্যতা অ্যাওয়ার্ড পেয়েছি ওইগুলোই আমি অনেক সন্তুষ্ট, আমি খুব সন্তুষ্ট। খেলাধুলাতে খেলে যোগ্যতা নিয়ে যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছি, আর এখানে কে বঙ্গ দিল কি টঙ্গ দিল আমার কিছু যায় আসবে না। আমি একজন বাঙালি, এটাই আমি গর্ববোধ করি অলওয়েজ। আমি বাংলা ছেড়ে যেতে চাইনি কোথাও। হ্যাঁ, কিছু সময়ের জন্য, আমি যেহেতু টাটাতে কাজ করতাম জামশেদপুর, কিছু সময়ের জন্য আমাকে বিহার হয়ে রিপ্রেজেন্ট করতে হয়েছিল, বিহার হয়ে। বিহার গভর্নমেন্ট আমাকে একলব্য অ্যাওয়ার্ড দিয়েছে, কিন্তু আমি সেটাও নিতে যাইনি, সেটাও আমি নিতে যাইনি। আমাকে একলব্য, তখন ছিলেন লালুজি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তখন আমাকে একলব্য অ্যাওয়ার্ড দিয়েছিলেন, যে সোনার মেয়েকে, কিন্তু আমি সেটাও নিতে যাইনি। তো অ্যাওয়ার্ডটা হচ্ছে যে তুমি তোমার যোগ্যতা করবে, তুমি পাবে, তোমার একটা উপরি পাও না, তোমাকে একটা সম্মান জানানো হলো, দ্যাটস ইট। হ্যাঁ, টিভিতে যখন শুনলেন, মানে ওপেন মঞ্চে মুখ্যমন্ত্রী বলছেন, সেটা সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, মানে মানে চমকে গিয়েছিলেন, মানে কি অনুভূতিটা আপনার মধ্যে? না, আমি প্রথমে তো আমি খুব সুন্দরভাবে দেখছিলাম, অ্যাওয়ার্ডটা ভালো লাগছিল, যে রিচা পাচ্ছে, এটা খুব ভালো লাগছিল। আমার আমার খুব গর্ব হচ্ছিল যে এত পরিশ্রম করেছে দিনরাত। এই খেলাধুলা যারা করে তারা জানে, এত বিশ্বকাপ পাওয়াটা তো সোজা ব্যাপার নয়। তার দিনরাত পরিশ্রম স্যাক্রিফাইস করে এই জায়গাটায় দলে ঢুকেছে, এবং সে জিতেছে, দেশকে গর্ব করেছে। এটা আমি যখন টিভিতে চলছিল আমি দেখছিলাম, ভালোই লাগছিল। আমি কখনো ভাবতে পারিনি যে সেখানে আমার একটা নাম জড়িয়ে, মানে হঠাৎ করে আপনার নামটা শুনলেন, ভালো লাগছিল ঠিকই। তারপরে নাম শুনতে সবারই ভালো লাগে। আর তুমি যদি আমার নাম বলে বুলা চৌধুরী, কানের মধ্যে খুব মধু শোনায়, আর বুলা চৌধুরীর নাম এসেছে, কার না ভালো লাগবে। কিন্তু তারপরে যখন দেখলাম যে আস্তে আস্তে উনি অন্যদিকে টার্ন নিচ্ছেন, তারপরে আবার একটা ভুল বললেন, কমনওয়েলথ গেমসে আমি 6টা গোল নিয়ে এসেছি, 8টা ইভেন্টে 6টা গোল নিয়ে এসেছি, আমি কথা রেখেছি। তো ওটাও ভুল বলেছেন উনি, কারণ কমনওয়েলথ গেমসে আমি যাইনি। কমনওয়েলথ গেমসে সারা ভারতবর্ষে কমনওয়েলথ গেমসে সারা ভারতবর্ষে কোনোদিনও কোনো মেডেল আসেনি। হ্যাঁ, কোনোদিন কোনো মেডেল কমনওয়েলথ গেমসে সাঁতারে আসেনি। কমনওয়েলথ গেমসে আপনি 6টা মেডেল তার মানে পাননি? না, 6টা মেডেল পাইনি, আমি মেডেল পেয়েছিলাম। উনি ভুল, আমার মনে হচ্ছে উনি ভুল বলে ফেলেছে। হ্যাঁ, সেটা হচ্ছে সাব গেম শ্রীলঙ্কাতে আমি 6টা গোল পেয়েছিলাম, এবং উনি আমাকে বলেছিলেন মন্ত্রী থাকাকালীন, এটা উনি বলেছিলেন যে তুমি যাচ্ছ, তুমি ভারতবর্ষের জন্য একটা গোল্ড মেডেল নিয়ে আসবে, তুমি একটা গোল্ড মেডেল নিয়ে আসবে। বললাম নিশ্চয়ই, আমি একটা না, আমি 6টা মেডেল আনবো। হুম যে তোমাকে যেটা আগে বললাম, টিচুরা আমাকে ডিসক্লেমাই করেছিল যে আজকে ওই গেমটাই, আজকে যদি আমাকে ওটা ডিসক্লেমাই না করতো, আমি 7টা গোল নিয়ে আসতাম। পরিস্থিতির শিকার হয়েছেন, সবকিছু শিকার হয়েছেন, একটা বাংলার স্পোর্টস মিনিস্টার এর কাছেও গেছেন নিরুপায় হয়ে, মানে সেইভাবে ওই যে নয়নাকে নিয়ে আজও রিগ্রেট ফিল করলেন, মানে দুঃখ প্রকাশ করলেন, মানে সেইভাবে হেল্প কিন্তু বুলা চৌধুরী কিছুই পায়নি আজকে শেষ আজকে মুহূর্তে। 10 বছর আমার কোনো জবলেস। তো আমি কি কাউকে বলেছি যে আমাকে চাকরি দাও? কাউকে বলেছি? আমি তো বলতে পারতাম একে ওকে, আমি কাউকে কোনোদিনও বলিনি চাকরি দাও। টাটার চাকরিও আমাকে দিয়েছিল, আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল। আমার বাবা দেখে বুঝতেই পারছে না যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কি এটা, কারণ আমাদের বাড়িতে কেউ চাকরি করতো না, সবাই বিজনেসম্যান। তো সেইটাই বলছি যে মানে দেখো, যে কোনো জিনিস শেষ কথা হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট তোমার শেষ কথা বলবে, কে কি বললো না বললো দ্যাট ইজ নট কোনো ব্যাপার নয়।
আমার বাবা আজ নেই, তার কথা মনে পড়ে। একটা আমাদের বলতো তোমরা বাল্য শিক্ষাটা পড়ো, ছোটবেলায় আমাদের বলতো যে সবাইকে বাল্য শিক্ষাটা পড়াবি, ওর থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। ওর মধ্যে থেকে একটা উক্তি আছে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হুম। তো সুতরাং আছে নেই, তার কথা মানে তাকে হ্যাঁ রিলেট রিলেট হয়। সে যেগুলো বলতো সেগুলো মানতাম, যে বুলা তুমি কষ্ট করে যাও, কেষ্ট একদিন পাবে। কেষ্ট এভাবে পাওয়ার মতন নয়, কেষ্ট হবে মানুষ সম্মান দেবে, যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে মাথা উঁচু করে যাবে, মাথা নিচু নয়। হ্যাঁ, তো এখানে দেখতে পাই অলিম্পিক থেকে শুরু করে সমস্ত জায়গায় মানে রাজ্যের সবাই রয়েছে। সেই জায়গায় কখনো বুলাল চৌধুরীর কাছে একটা চিঠিও আসেনি এই রাজ্য সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, কি চিঠি কি চিঠি? বুলা এই অনুষ্ঠানে এসো বা ওখানে এসো সেখানে এসো, যেভাবে খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায়, সেভাবে কি বুলা চৌধুরীকে তো সেইভাবে আমরা আমার ইন্টারেস্ট নেই, আমার নট, আমি ইন্টারেস্ট নেই, না আসলেই ভালো। তবে হ্যাঁ, উনি প্রত্যেক বছর মানে সমস্ত খেলোয়াড়কে পাঠান, নববর্ষের শুভেচ্ছা পাঠান, জন্মদিনের শুভেচ্ছা পাঠান, কার্ড পাঠান, সেইগুলো উনি পাঠান, এটা অস্বীকার করা যায় না, সেগুলো উনি পাঠান। কিন্তু তুমি এরা মঞ্চে বলছো না, আমার আমার আমি ইন্টারেস্ট নেই। আমি খুব সাধারণ মেয়ে, সাধারণ ঘর থেকে এসেছি, আমার লাইফস্টাইল খুব সাধারণ, আমি এইভাবেই থাকতে চাই। আমার কোনো পদ পাওয়ার আপনার কোনো ইচ্ছা নেই যে চাটুকারিতা করে যে পদগুলো আসে সেগুলো একদমই দরকার না না না, আমার দরকার নেই, আমি সংসারী মানুষ একদম। আমি খুব সিম্পল, আমার অলওয়েজ হচ্ছে যে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই সংসারী মানুষের যখন ব্যক্তিগত স্তরে গিয়ে প্রেমের কথা আলোচনা হয়, ছেলেরা কি বলছে, বৌমারা ছেলে? আমার ছেলে জানে, আমার ছেলে জানে আমি 11 বছর বয়স থেকে আমার হাজবেন্ডের সাথে আছি। সুতরাং সেইখানটা কোনো সেই সেই দিকে কোনো ব্যাপার নয়, কিন্তু শব্দটাকে শুনতে খারাপ লাগে। বড় বড় মানে খেলোয়াড়রা সব বসেছিল, মঞ্চটা ওইসব কথা বলার জন্য নয়, এটাই আর কি ব্যাপার। কি মঞ্চ মঞ্চটা নয়, একটা মেয়ে পুরস্কার পাচ্ছে, তাকে তাকে কোথায় আমরা মানে আরো উৎসাহিত করব, সেখানে আমাদেরকে টানা দরকার ছিল না, আমাদের দরকার ছিল না এসব করা, কথা বললে খায়। এটা কি বলুন তো, জনসমাজে এগুলো খুব এফেক্ট পড়ে, এফেক্ট পড়ে সবারই, সবার এফেক্ট পড়ে। মানে ব্যক্তিগত স্তরটা মানুষ তখন ইন্টারেস্ট হয়ে পড়ে। ব্যক্তিগত ভুলভাল কিছু শব্দও তো মানুষকে বিব্রত করে না, তো কি দরকার আছে, উনি তো আমারও মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সবারই মুখ্যমন্ত্রী যতদিন আছেন। তো সুতরাং সেই শ্রদ্ধাটাও আছে। আমি জানি না, উনি হয়তো খুবই স্নেহ বর্ষে হয়তো আমাকে প্রচন্ড স্নেহ করেন, স্নেহ বর্ষে হয়তো কিছু বলেছেন, হতে পারে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু স্নেহের ব্যক্তি এটা তিনি এত বছর ধরে দেখাননি। তিনি তো কাছে ডাকতেও পারতেন, যে বলতে পারতেন যে বুলা তোমাকে জমিয়ে দিচ্ছি, তুমি একটা একাডেমি করো, সুইমিং একাডেমি করো, তুমি যোগ্য ব্যক্তি, তুমি, আমি তোমাকে অর্জুন দিয়েছি, আমি তোমাকে অর্জুন দিয়েছি, তুমি একটা যোগ্য ব্যক্তি। হ্যাঁ, একটা সৌরভ গাঙ্গুলিকে বারবার করে তাকে বিভিন্ন জমি দেওয়া হয়, বাম আমলেও তিনি জমি পেয়েছেন, এই তৃণমূল আমলেও জমি পেয়েছেন, তারপর তাকে শিল্পপতি বানানো হয় ফ্রান্সে নিয়ে গিয়ে। সেইভাবে তো বুলা তো ওই রকম যোগ্যতা আমার নেই। সৌরভ দেখুন, সে দাদা, তাকে সবাই শ্রদ্ধা স্নেহ করেন, আমারও সে ছোট, আমিও স্নেহ করি। কে কার দেখুন, আমি ক্রিটিসাইজম আমি করতে চাই না যে কে কি পারছে না পারছে, কিন্তু সাঁতার এমন একটা খেলা যেটা ছোট বাচ্চা থেকে বুড়ো সবার করার প্রয়োজন। যে সে বড় সাঁতারু হবে দেশের জন্য খালি মেডেল নিয়ে আসবে তা নয়, স্বাস্থ্যের জন্য সাঁতার দরকার, একটা লাইফ রিস্ক, সব থেকে হচ্ছে জীবন, আমাদের জীবনটাই সব থেকে বড়। একটা সাঁতার শেখার, সাঁতার না জানার জন্য যদি একটা বাচ্চা কেউ যদি মারা যায়, তাহলে সেটা সব থেকে খুব খারাপ ব্যাপার। সুতরাং সাঁতারটা হচ্ছে, শেখারটা হচ্ছে জীবন। তুমি বলো এই কসবা এলাকায় কোনো সাঁতারের কিছু পরিবেশ আছে, একটা কিছু আছে? নেই কেন? কেন নেই? আজকে আমি বাংলার বাইরে গেলে হাজার সুইমিং পুল দেখি, আজকে এখানে কেন নেই, কেন নেই, কেন করছে না? করেই দেখেছি একটা সাঁতার শেখার একটা জায়গা আছে, মানে যেটা কিছু কিছু জায়গা এখন হচ্ছে নিজস্ব উদ্যোগ নিয়ে, তারা করছে, খুব ভালো, করা উচিত। কিন্তু এখনো অনেক কলকাতার মানুষরা না, এই যে স্কুলে বড় বড় স্কুলগুলো আছে, ছেলেমেয়েরা দেখুন সাঁতার জানে না। তো এটা একটা সুইমিং একাডেমি যদি করা হয়, এবং ধরুন আমাদের মতন মানুষরা যেখানে আছে, সেখানে তো শেখা যদি না করতে পারি, এটা আমাদের লজ্জা, আমরা ফেল। তুমি যতই বলো যে আমি এত সাঁতার কেটেছি, কিন্তু আমি যদি আমার বাংলার জন্য কিছু করতে না পারলাম, তাহলে কি হলো? একটা কথা সবশেষ, মানে আপনি কি কেন্দ্রের যিনি স্পোর্টস মিনিস্টার আছে বা কেন্দ্রের কাছে কি একটা অনুরোধ করবেন? এতদিন তো রাজ্যকে এতদিন ধরে বলে এসেছেন, কিছু কাজ হয়নি, একটা কেন্দ্রের কাছে যদি বার্তা দেন
আমরা চেষ্টা করবো সেটা পৌঁছে দিতে। আর নিশ্চয়ই দেখো, আমার এইম হচ্ছে যে সুইমিং একাডেমি করা। আমি এবং আমার হাজবেন্ড সঞ্জীব চক্রবর্তী দুজনেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল সাঁতারু। সুতরাং সাঁতারটাই যদি এখানে কিছু আমরা একাডেমি না করতে পারি, এটা আমার লজ্জা। এবার ধরো, কে দিচ্ছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে একাডেমি কেন্দ্রীয় যায়, আমার কোনো আপত্তি কেন থাকবে? আমার তো টার্গেট হচ্ছে যে এটা করা। সে যেই দিক, কেন্দ্র দিক, রাজ্য সরকার দিক, সাধারণ মানুষ দিক, কর্পোরেট দিক, কর্পোরেট দুনিয়ায় অনেক কিছু তো করে। হ্যাঁ, তো সুতরাং কেন তারাও এগিয়ে আসছে না কর্পোরেট দুনিয়া? তো আসল হচ্ছে যে কাজটা, কর্মটা করাটা, কাজটা করা। কে দিচ্ছে সেটা দরকার নেই, যেই দিক আমার অনুরোধ তোমাদের মাধ্যমে যে আপনারা একটা এগিয়ে আসুন না, এগিয়ে এসে একটা একাডেমি, সুইমিং একাডেমি করুন না। দেশের তো এত খেলাধুলা, এত উন্নতি হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, অনেক অনেক ভালো জায়গায় আমাদের ভারতবর্ষে এখন গেছে, আমরা গর্বিত অনেক। আজ মেয়েরা যেভাবে করে দেখাচ্ছে, এটা মানে আগে কোনদিন ভাবতে পারতো? তো সুতরাং এগোচ্ছে, আরো এগোবে, আমাদের ফেসিলিটি দিন। আমি তো সাঁতার কেটে এসেছি গঙ্গায়, আমি চিরকাল কি ওইখানেই সাঁতার কেটে আসবো? আমার ছেলে মেয়েরা কি, মানে আমার ছেলে মেয়েরা না, আমার ছেলে মেয়েরা কথা আমি বলছি না, মানে ওর বাংলার ছেলে মেয়েরা, তারা কি চিরকাল কি ওই স্ট্রাগল করে যাবে? তারা কি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট পাবে না? একটা সুইমিং পুল পাবে না? একটা যেখানে একটা সুইমিং একাডেমির মধ্যে জিম থাকবে, সমস্ত মানে যোগাসন করার জায়গা থাকবে, একটা আন্ডার ওয়ান রুফ অল ফেসিলিটিস থাকবে, যেখানে তারা সেই সুযোগ নিয়ে ইন্টারন্যাশনাল খেলতে যাবে। কিছু নেই আমাদের এখানে, আর সবাই হই হই করে যে কিছু হলো না কেন, কিছু পেলো না কেন যখন কেউ খেলতে যায়। হ্যাঁ, আরে পাবে কোথায়? আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হোক, ফেসিলিটিস দেওয়া হোক সেসব সমস্ত ছেলে মেয়েকে, তাহলে তো তারা দেশের জন্য, রাজ্যের জন্য পদক নিয়ে আসবে। পদক পাওয়া কত সোজা? তাকে তো সেটা সুযোগটা দিতে হবে। একদম একদম একদম। তো তোমাদের তোমাদের মাধ্যমে এটাই আমার অনুরোধ যে এইটা কিন্তু আমি চাইছি, এইটা পরিষ্কার জনসমাজে আমি চাইছি, আমাকে দিন 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 আমি সুইমিং একাডেমি করতে চাই।